এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ কমপ্লিট করাবো এবং সেই এমসিকিউর পাশাপাশি এই চ্যাপ্টার থেকে কেমন সিকিউ আসবে এগুলো তোমাদেরকে কভার আপ করে দেবো, যাতে একটা ক্লাস করে তুমি এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারো। তাই চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের চ্যাপ্টারটার নাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। অ্যান্ড তোমাদেরকে ক্লাসের স্টার্টিংয়ে আমি বলে রাখি, এই চ্যাপ্টার থেকে তোমরা 30 মার্ক কমন পাবা। প্রথম চ্যাপ্টার থেকে বলছিলাম 20 মার্ক, এই চ্যাপ্টার থেকে তোমরা এইচএসসিতে 30 মার্ক কমন পাবা। ওকে, আমরা এমসিকিউগুলো আগে প্র্যাকটিস করি, দেন আমি তোমাদেরকে সিকিউগুলোও দেখাই দিব যে কেমন সিকিউ আসবে। বাই দ্য ওয়ে, এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট দুইটা সিকিউ হয় তোমাদের জন্য স্লাইডের লাস্টে রেখে রাখছি, যেটা তোমাদেরকে দেখাই দিব। উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা উপযোগকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? এখানে একটা ফ্যাক্ট হলো ভাইয়া, উপযোগ কি? উপযোগ মানে হলো অভাব পূরণ করার ক্ষমতা। ফর এক্সাম্পল, আমার এই চশমা দিয়ে আমি দেখতে পাচ্ছি। আমার এই চশমা না থাকলে আমি ক্লিয়ারলি তোমাদেরকে এই ক্যামেরাটার সামনেটা দেখতে পেতাম না। সো আমার এই চশমাটা আমার একটা অভাব পূরণ করতেছে। সিমিলারলি তুমি যেই প্রোডাক্টটি ইউজ করো সেটা তোমার কোনো না কোনো অভাব পূরণ করবে। ওকে, এরপরে যাচ্ছি 2 নাম্বার, আধুনিক অর্থনীতিবিদরা কোন উপযোগকে সমর্থক করেন? আধুনিক অর্থনীতিবিদ মানে রিসেন্ট টাইমের বা হলো আধুনিকতা যারা ফলো করে, তারা ফলো করে পর্যায়ভিত্তিক উপযোগ, মানে লেভেল, একটা লেভেল কমপ্লিট আরেকটা লেভেল, একটা লেভেল কমপ্লিট আরেকটা লেভেল। তো আমার অভাবের যে লেভেল আছে না, প্রথমে আমাদের অভাব কি থাকে? আমার মৌলিক চাহিদাগুলো ফুলফিল হোক। এরপরে একটা ভালো জায়গায় আমি থাকি, একটা ভালো জব আমি করি, কিছু সম্পদ আমি ক্রিয়েট করি, তারপর আমার কিছু একটু লাক্সারিয়াস জীবনযাপন করি, এগুলো হলো পর্যায়। এরপরে যাচ্ছি, উপযোগ কাকে বলে? মনে রাখবা, এখান থেকে তোমাদের ক মার্কের কোশ্চেন আসবে। উপযোগ মানে হলো আমাদের অভাব মোচন করার বা অভাব পূরণ করার ক্ষমতা। উপযোগ বলতে আমরা কি বুঝি? অভাব পূরণ করার ক্ষমতাকে বুঝে থাকি। এরপরে যাচ্ছি, উপযোগ কোন ধরনের ধারণা? উপযোগ হলো, দেখো, মানবিক না, উপযোগটা মানসিক ধারণা, মানবিক দিও না, মানসিক। কারণ কি? কারণটা হলো, মানসিক বলতে বোঝায় তোমাদের যে এক এক মানুষের অভাব এক এক ধরনের। আমার অভাব এক এক ধরনের, তোমার অভাব এক এক ধরনের। একটা প্রোডাক্ট আমার কি অভাব পূরণ করবে নাকি না, ওইটা আমার উপরে ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। ফর এক্সাম্পল, আমার এখন একটা অভাব কি? আমার এখন একটা অভাব হলো যে আমার আইফোনটাকে আমি যদি শিফট করে আইফোন 15 করতে পারি। আবার তোমার জন্য অভাব কি? না, আমি এখন অ্যান্ড্রয়েডের সবচেয়ে বেস্ট ভার্সনটা নিব। সো দেখো, দুজনেরই অভাব হলো মোবাইল, বাট দ্য ওয়ে উই থিঙ্ক এটা ডিফারেন্ট। এরপরে যাচ্ছি, উপযোগ নিঃশেষ হয় কিভাবে? উপযোগ অলওয়েজ নিঃশেষ হয় ভোগ করার মাধ্যমে। তোমার একটা প্রোডাক্টের চাহিদা আছে, ওই চাহিদাটা কিভাবে পূরণ হবে? যখন তুমি ওই প্রোডাক্টটা কনজিউম করা স্টার্ট করবা। এরপরে ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝালে উৎপাদন বলতে কি বোঝায়? ভোগ বলতে যদি উপযোগ ব্যবহার বোঝায়, উৎপাদন বলতে আমরা উপযোগ সৃষ্টিকে বুঝে থাকি। কি বুঝে থাকি? দেখো, উৎপাদন মানে হলো কোনো একটা কিছু তৈরি করে। আমরা কোনো একটা কিছু কখন তৈরি করি? যখন ওইটার আমাদের উপযোগ থাকে। যখন ওইটার আমাদের কি থাকে? একটা প্রোডাক্টের যখন উপযোগ থাকবে তখনই কিন্তু আমরা ওই প্রোডাক্টটা বেশি বেশি ক্রিয়েট করব। এরপরে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা পূরণ করতে পারে, যা অভাব পূরণ করতে পারে। এটা কে বলছে? এটা বলছে মেয়ার্স। কে বলছে? মেয়ার্স বলছে। এরপরে উপযোগ কয়টি পদ্ধতিতে পরিমাপ করা যায়? উপযোগ 2টা পদ্ধতিতে পরিমাপ করা যায়, এটা আমরা সবাই জানি। পর্যায়গত উপযোগ ধারণাটার কে প্রদান করছে? আমরা জানি পর্যায়গত উপযোগ, এটা ফর দ্য ফার্স্ট টাইম আনছে আধুনিক যে অর্থনীতিবিদ তারা, এটা আনছে হিক্স। কে আনছে? হিক্স। সো এই চ্যাপ্টার থেকে আমি একটু আগে যে তোমাদেরকে বললাম যে সিকিউ আসবে, সিকিউগুলো দেখতে কেমন হবে বা কোন কোন টপিক থেকে আসবে, চলো আমি তোমাদেরকে সেই টপিকগুলো একটা একটা করে আগে বলি। প্রথমত আমাদেরকে যে টপিকটা কমপ্লিট করতে হবে সেটা হলো চাহিদা যোগান, বা এটাকে আমরা নর্মালি বলে থাকি চাহিদা। আচ্ছা, আমি একটা একটা করে বলতেছি। চাহিদা বিধি। চাহিদা বলতে আমরা আলটিমেটলি কি বুঝি? চাহিদা বলতে আমরা বুঝি যে কোনো একটা দ্রব্যের আমাদের নিড আছে। ওকে, এখন কথা হলো ভাইয়া, চাহিদা বিধি কি? মনে রাখবা, কোনো প্রোডাক্টের দাম বাড়লে চাহিদা কমবে। অন দ্য আদার হ্যান্ড, দাম কমলে চাহিদা বাড়বে। এই টপিকটা থেকে প্রতি বছর কোশ্চেন আসবে, দাম কমলে চাহিদা বাড়বে। প্রতি বছর কোশ্চেন আসতেছে অ্যান্ড ভবিষ্যতেও আসবে। তোমাদেরকে পরীক্ষা ডিরেক্ট বলবে চাহিদা বিধি কি, চাহিদা বিধির চিত্র আঁকো, ডিরেক্টলি এভাবে করেই আসবে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, কতে আসতে পারে, খতে আসতে পারে, গতে আসতে পারে, ইভেন ঘতেও আসতে পারে। ওকে, দাম বাড়লে তোমার চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এটা একদম বেসিক একটা জিনিস। যদি একটা প্রোডাক্টের দাম বেড়ে যায়, যেমন রিসেন্ট টাইমে তোমার লেবুর দাম বেড়ে গেছে, সো লেবুর যদি দাম যেহেতু বাড়ছে, লেবুর চাহিদা কমে গেছে না? সিম্পল। আবার যদি লেবুর দামটা কমে যায়, দেন আবার চাহিদাটা বেড়ে যাবে না? এটাই তো সিম্পল হিসাব। ওকে,
তো এখন কথা হলো ভাইয়া, তাহলে এখানে মেইন ফান্ডাটা কি? মেইন ফান্ডাটা খুবই সিম্পল, তোমাদেরকে এক্সামে চাহিদা বিধি বলবে তখন ডিরেক্টলি এভাবে করে লিখে দিবা। প্লাস আমাদেরকে আরেকটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, যেহেতু দাম আর চাহিদার মধ্যে দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। বিপরীতমুখী সম্পর্ক, কারণ কি একটা বাড়লে আরেকটা কমতেছে, আরেকটা কমলে আরেকটা বাড়ছে। যেহেতু এই দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তাই তুমি যদি চাহিদা রেখা আঁকো, চাহিদা রেখাটা দেখতে এরকম হবে, অ্যান্ড যে চাহিদা রেখাটা কি হবে? নিম্নগামী হবে। চাহিদা রেখা কেন নিম্নগামী হয়? কারণ দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান হওয়ার কারণে চাহিদা রেখা হয়ে থাকে নিম্নগামী। ওকে, ডান, এতটুকু বুঝে গেছি। এরপর তুমি যত ধরনের চাহিদার চিত্র আঁকবা, দেখবা তোমার রেখাটা দেখতে ঠিক এরকম হচ্ছে। চাহিদা রেখাটা আঁকার পর এখানে ডি, চাহিদাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। যেহেতু আমরা চাহিদা বুঝে গেলাম, চাহিদার পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিই যে এটা দেখতে আলটিমেটলি, বা চাহিদাটার এটা দেখতে আলটিমেটলি কেমন হয়ে থাকবে। ওকে, সো দেখো, আমাদের মনে করো এক্সামে এরকম একটা বক্স দেওয়া থাকবে, বক্সের ভিতরে মনে করো এরকম তিনটে দিয়ে থাকলো, একটা হলো দাম, আর একটা হলো চাহিদা। একটা হলো দাম আর একটা কি? চাহিদা। দাম 1 2 3, ওকে। চাহিদা দাম 1 2 3, চাহিদা 5 10 15। আচ্ছা, দাম যদি বাড়ে চাহিদা কমবে। ওকে, ওয়েট 15 10 5, সিম্পল। এইবার দেখো, একটা প্রোডাক্টের দাম কম, ওটার চাহিদা বেশি, দাম বাড়তেছে চাহিদা কমতেছে, এভাবে করে দেওয়া থাকবে। আমরা যখন চিত্র আঁকবো, আমরা অলওয়েজ তোমার মনে করো চাহিদাটাকে এখানে দিব, দামটাকে এখানে দিব না, চাহিদাটাকে এখানে দিব। হ্যাঁ, আমরা দামটাকে এখানে দিব। অলওয়েজ মনে রাখবা, দামটাকে আমরা এই সাইড দিব, চাহিদা বা যোগানটাকে আমরা নিচে দিব। এখানে দিব দাম, এখানে দিব আমরা চাহিদা। দিলাম এখানে 0। ওকে, 0 দেওয়ার পরে 1 2 3, 1 2 3, অ্যান্ড এখানে 5 10 15 দিলাম। 1 হলে 15, 1 হলে 15, 2 হইলে 10, 3 হইলে 5, মিলে গেছে। চাহিদা রেখা নিম্নগামী, ডান। এবার আমরা যাব যোগান রেখাতে। কিসে যাব? এবার আমরা যাব যোগান রেখাতে। যোগান রেখা, ওকে। চাহিদা রেখাটার ঠিক উল্টা হলো যোগান রেখা, চাহিদা রেখাটার একদম এক্স্যাক্ট উল্টা হলো যোগান রেখা। যোগান রেখাতে হলো দাম বাড়লে যোগান বাড়বে, দাম বাড়লে কি বাড়বে? যোগান বাড়বে। অন দ্য আদার হ্যান্ড, দাম কমলে যোগানও কমবে, দাম কমলে যোগান কমবে। এখন কথা হইলো ভাইয়া, এটা কিভাবে হইলো? দেখো, যোগান কথাটার মেইন ফ্যাক্টই হইলো বিক্রি করা, একটা প্রোডাক্ট বিক্রি করা। একজন বিক্রেতার পয়েন্ট অফ ভিউ থেকে, যে একটা দোকানে বসতেছে, উনি চিন্তা করে যে প্রোডাক্টটার দাম বেশি, ওই প্রোডাক্টের জন্য আমার দোকানে বেশি থাকে, ওই প্রোডাক্টটা মানে একটা প্রোডাক্টের দাম মনে করো 5000 টাকা, ওই প্রোডাক্টটা দোকানে যদি বিক্রি হয়, ডেফিনেটলি ওই প্রোডাক্টের উপর প্রফিট বেশি হবে। আবার যে প্রোডাক্টের দাম কম, ওটা যদি কম বিক্রি হয়, দেন প্রফিটও কম হবে। সো সিমিলারলি আমরা অলওয়েজ মাথায় রাখবো যোগান রেখা না, এটা যোগান বিধি হবে। যোগান রেখা না, এটা যোগান হবে বিধি। একটা চাহিদা বিধি আর একটা হলো যোগান বিধি, ডান, আমরা দিলাম। সিমিলারলি আমরা এখানেও দেখব দাম আর যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। যদি বিপরীতমুখী হলে নিম্নগামী হয়, সমমুখী হলে চিত্রটা ডেফিনেটলি এরকম হবে, তাই না? অ্যান্ড যোগান রেখা কি হবে? যোগান রেখা হবে হলো তোমার ঊর্ধ্বগামী। অ্যান্ড এটা মনে রাখবা, বাম দিক থেকে ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী। কারণ কি যোগান রেখা কেন ঊর্ধ্বগামী? কারণ দাম আর যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। সো চলো এবার আমরা এটা প্রুভ নাকি এটা আমরা একটু দেখি যে এটা কি আদৌ সত্যি নাকি। আমাদের সিমিলারলি পরীক্ষার সময় একটা বক্স দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে আমাদের দাম, এখানে দেওয়া থাকবে আমাদের যোগান। দাম আর যোগান দিল 1 2 3, দাম বেশি তার মানে যোগানও বেশি, দাম বেশি তার মানে কি যোগানও বেশি। সো দাম বেশি যদি হয় যোগানও বেশি, তাহলে হবে কি? আচ্ছা, দাম কম চাহিদা বেশি, দাম বাড়ছে, দাম আচ্ছা এটা হবে 5 10 15। দাম কম যোগান কম, দাম বেশি যোগান বেশি। ওকে, দাম কম যোগান কম, দাম বেশি যোগান বেশি। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা চিত্রতে। চলো দেখি চিত্রটা কি হবে আমাদের। এখানে মনে করো থাকবে আমাদের যোগান, এখানে থাকবে হলো আমাদের দাম।
0 1 2 3 1 2 3 5 10 15 5 10 15 1 হলে 5 2 হলে 10 3 হলে 15 মিলছে? যোগান রেখা ঊর্ধ্বগামী, চাহিদা রেখা নিম্নগামী, যোগান রেখা ঊর্ধ্বগামী, চাহিদা রেখা নিম্নগামী। এখন অনেকে বলবে ভাইয়া বুঝে গেছি চ্যাপ্টার টান। আরে বাবা না, এই যে এতক্ষণ তুমি যেটা শিখলা এটা হলো প্রাইমারি লেভেল। এখন যেখান থেকে মেইন এইচএসসিতে তোমার প্রশ্ন আসবে সেটা হলো বাজার ভারসাম্য। সেটা কি? বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য কথাটার মূল অর্থ কি? বাজার ভারসাম্য, ভারসাম্য ভারসাম্য বলতে আমরা সাধারণত ব্যালেন্স করাকে বুঝি। তার মানে চাহিদা আর যোগান দুইটা যেখানে স্টেবল আছে, কোন জায়গাতেই স্টেবল হয়, যেখানে চাহিদা আর যোগান সমান, সেটাই হলো ভারসাম্য। আমরা তখন চাহিদা আর যোগান রেখা দেখছি। এই ক্যাটাগরির কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে উদ্দীপকে যখন আমাদের সৃজনশীল আসবে বাজার ভারসাম্য থেকে, তখন আমাদের কোশ্চেনের ভিতরে তিনটা জিনিস দেওয়া থাকবে: দাম, চাহিদা, যোগান। দাম, চাহিদা, যোগান দেওয়া থাকবে। খেয়াল করো, এখান থেকে 10 মার্ক আসবে। দাম, চাহিদা, যোগান দেয়া থাকবে 1 2 3, তিনটা দিয়ে দিল। তো আমরা কি জানি? দাম কম, চাহিদা বেশি, তার মানে হলো 15 10 5 এটা। আর দামের ক্ষেত্রে যোগান, দাম কম যোগানও কম, দাম কম যোগানও কম। ডান। এভাবে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে, আমাদেরকে জাস্ট চিত্রটা ভালোভাবে আঁকতে হবে বাজার ভারসাম্য বা ভারসাম্য বিন্দুর। এখানে আমরা দাম দিব, এখানে আমরা দিব চাহিদা অবলিক যোগান। আমি এগেইন বলতেছি, এই টপিকটা যে বুঝবে তার 10 মার্ক কনফার্ম, তার 10 মার্ক কনফার্ম। ওকে, সো এবার আমরা দিব 1 2 3 1 2 3 দিলাম। তারপরে দিব হলো আমরা 5 10 15 5 10 15। তোমাদের বোঝার সাপেক্ষে আমি চাহিদার ক্ষেত্রে একটা কালার ইউজ করব, যোগানের ক্ষেত্রে আরেকটা কালার ইউজ করবো। বাট তোমরা যখন এক্সামে করবা, গ্রাফ পেপারে করবা, যেখানে করো তোমরা অলওয়েজ জাস্ট পেন্সিল ইউজ করবা। খেয়াল করো, আমরা প্রথমে চাহিদা রেখা আঁকতেছি। 1 হলে 15, 1 হলে 15, এখানে মিলে নাই। 1 হলে 15, 2 হইলে 10, 3 হইলে 5। এটা আমাদের কি রেখা? এইটা আমাদের চাহিদা রেখা গেল। অ্যান্ড আমরা যদি আরেকটা কালার ইউজ করে তোমাদেরকে যোগান রেখা দেখাই, 1 হইলে 5, 2 হইলে 10, 3 হইলে 15। 1 সো এইটা হইলো আমার চাহিদা রেখা, এইটা হইলো আমার যোগান রেখা। এই যে আমার যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হইলো আমার বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য। তুমি যদি এইটাকে এক্সামে ভালোভাবে অ্যান্সার করতে পারো, তুমি 10 on 10। দেখছো, এটাকে বলা হয় বাজার ভারসাম্য। অ্যান্ড এই বিন্দুতে চাহিদা আর যোগান সমান। এখানে এই বিন্দুতে আমার দাম ইকুয়াল টু 2 টাকা, চাহিদা অবলিক যোগান, এই দুইটাই কত? এই দুইটাই হলো 10। তার মানে কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্টের দাম 2 টাকা, ওইটার চাহিদা এবং যোগান দুইটাই 10। বুঝতে পারছো? এই টপিকটা তুমি যদি পারো, তুমি এক্সামে 10 মার্ক কমন পাবা। ওকে, এই চ্যাপ্টার থেকে আরও কি জায়গা থেকে প্রশ্ন আসবে? আরও জায়গা থেকে প্রশ্ন আসবে হলো আমাদের আরও দুইটা গুরুত্বপূর্ণ আছে। একটা হলো স্থিতিস্থাপকতা, আর একটা কি? ঢাল। একটা হলো স্থিতি। আমি তোমাদেরকে ইন ব্রিফ বোঝাই দিতেছি। ইন ব্রিফ, স্থিতিস্থাপকতা, স্থাপকতা, আরেকটা কি? আরেকটা হলো আমাদের ঢাল। ওকে, তোমরা অনেকেই জানো এটা কি, আবার অনেকে এটা নিয়ে কনফিউজ থাকো। মনে রাখবা, স্থিতিস্থাপকতা হলো তোমার স্থিতিস্থাপকতা হলো দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন। মনে রাখবা, দামের শতকরা পরিবর্তনের ফলে দামের শতকরা পরিবর্তনের ফলে, এরকম কেন হচ্ছে বারবার? পরিবর্তনের ফলে, আজব বিরক্ত লাগতেছে এটা বারবার এরকম কেন হচ্ছে। আচ্ছা, আমরা একটু কলমটাকে চেঞ্জ করে নিই, তাহলে আমাদের জন্য মেবি ইজিয়ার হবে। ওকে, স্থিতিস্থাপকতা হলো দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন। দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন। চাহিদার শতকরা পরিবর্তন।
পরিবর্তন। দেখো এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা ফুললি আরেকটা সিকিউ আসবে, এটা হলো ম্যাথ ক্যাটাগরির আসবে। কি আসবে? ম্যাথ ক্যাটাগরির আসবে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে এই ক্যাটাগরির কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাদের সূত্রগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। সো আমি তোমাদেরকে যদি বলি ইডি ইকুয়াল টু তোমার মনে করো দামের পার্সেন্টেজ চাহিদার পার্সেন্টেজ, দুইটাকে ভাগ করবা, ভাগ করলে উপরে তোমার দাম নিচে হলো চাহিদা, এরকম দুইটা পার্সেন্টেজ দিয়ে তুমি ভাগ করবা, ভাগ করলে দেন তুমি মনে করো একটা মান পাবা। যেমন আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে একটা দেখাই দিই, চালের দাম 10% কমিয়ে চালের দাম 10% কমলে চাহিদা 20% বাড়ে। মনে করো কি, মনে করো এক্সামে কোশ্চেন আসলো চালের দাম 10% কমলে চাহিদা 20% বাড়বে। সো তুমি 10কে 20 দিয়ে ভাগ করে দাও, এটা হলো আমাদের স্থিতিস্থাপকতা। আমাদের বইয়ের ভিতরে বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা আছে, গাণিতিক স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা, বাট দ্য বেসিক ফ্যাক্ট ইজ একটা দামের পরিবর্তনের কারণে আরেকটা কতটুকু পরিবর্তন হচ্ছে। ডান। এই স্থিতিস্থাপকতা থেকে আমাদের যে ম্যাথটা আছে, এই ম্যাথ থেকে আমাদের ফুললি একটা সৃজনশীল আসার পসিবিলিটি আছে। এরপর আছে আমাদের দেখো ঢাল, বা যেটাকে আমরা স্লোপ বলে থাকি। ঢাল হলো দাম পরিবর্তনের ফলে ঢাল হলো দাম পরিবর্তনের ফলে পরিমাণের পরিবর্তনের হার। অর্থাৎ আচ্ছা খেয়াল করো, ঢাল বলতে আমরা আলটিমেটলি কি বুঝি? ঢাল বলতে আমরা আলটিমেটলি বুঝতেছি হলো যে দাম পরিবর্তনের ফলে, মনে করো কোনো প্রোডাক্টের দাম পরিবর্তনের ফলে পরিমাণের পরিবর্তনের হার, মানে কতটুকু পরিমাণের পরিবর্তন হয়েছে, পরিমাণের পরিবর্তনের হার। মনে করো কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ছে বা কমছে, এটার কারণে আমার কি পরিমাণ পরিবর্তন হয়েছে বা আমার প্রোডাক্টের চাহিদার উপরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে, ওইটাকে আমরা বুঝতেছি। ঠিক আছে, এটার সূত্রটা কি? এটার সূত্রটা খুবই সিম্পল। এটার সূত্রটা বলতে আমরা বুঝতেছি, দেখো মনে রাখবা এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতা আর ঢাল, এই দুইটার সূত্রটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। এটা হলো ডেল পি ডিভাইডেড বাই ডেল কিউ। ডেল মানে হলো পরিবর্তন, ডেল মানে কি? ডেল মানে হলো পরিবর্তন, তার মানে আগের পরেরটা থেকে আগেরটার পরিবর্তন। মনে করো আগে দাম ছিল 20 টাকা, এখন হচ্ছে 30 টাকা, তার মানে 30 থেকে 20 বাদ দিতে হবে। অ্যান্ড সিমিলারলি আমাদের কি আছে, এটার সাথে আমরা গুণ করব কি? ডেল পি ডিভাইডেড বাই ডেল কিউ। ডান, বুঝতে পারছো? ক্লিয়ার? সো এইভাবে করে আমরা স্থিতিস্থাপকতা আর ঢাল এই দুইটাকে আমরা জাস্ট মাথায় রাখতেছি, যেহেতু আমি তোমাদেরকে মানে বেসিক বোঝাচ্ছি। এখন ফুললি ডেপথে গেলে আমাদের ক্লাসটা অনেক লং হয়ে যাবে, বাট বেসিক জিনিসটা হলো স্থিতিস্থাপকতা বলতে এটা বোঝায়, ঢাল বলতে এটা বোঝায়। তোমাদের বইয়ের ভিতরে অনেকগুলো প্র্যাকটিস আছে, ওগুলো প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি বলা যায় এই টপিক থেকে অ্যান্সার করতে পারবা। তার পাশাপাশি আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সাথে থার্ড চ্যাপ্টারের কিছু মিক্সড অ্যান্ড ম্যাচ করে কিছু কোশ্চেন আছে। কেমন কোশ্চেন ওইটা আমি তোমাদেরকে একটু পর দেখাচ্ছি, যাতে করে তোমরা এমসিকিউটা দেখলেই বুঝতে পারো। ওকে, আমরা আবার এমসিকিউতে ফিরে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ধরে সিকিউ পড়লাম। এরপরে সংখ্যাগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা হলো অধ্যাপক মার্শাল। কে? অধ্যাপক মার্শাল। এরপরে কোনটি পর্যায়গত উপযোগ? ওকে, মোট উপযোগ টিইউ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ এমইউ কি হবে? কাইন্ড অফ এই টপিকটা থার্ড চ্যাপ্টারের, বাট এই টপিকের কিছু কিছু বেসিক তোমাদের এই চ্যাপ্টারেও আছে। সো এই টপিকটা আমরা আরও ক্লিয়ারভাবে বুঝবো থার্ড চ্যাপ্টারের ভেতরে। ওকে, আমরা আগে এটা দেখি। মোট উপযোগ টিইউ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ এমইউ কি হবে? এমইউ অলওয়েজ 0 হবে, এটা মাথায় রাখবা। মোট উপযোগ যদি সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন হবে 0। একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়? তার উপযোগ হ্রাস পায়। একটা নির্দিষ্ট সময়ে একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার উপযোগ হ্রাস পায়। কোন অর্থনীতিবিদরা সংখ্যাগত উপযোগকে সমর্থন করেন? এটা হলো ক্লাসিক্যাল, তার মানে অনেক আগের মানুষজন। 10টা আম কিনে 4টা খাওয়ার পর জনি আর খেতে পারলো না, এটা কিসের প্রকাশ? এটা বলো, এটা অনেক ট্রিকি একটা কোশ্চেন। ইফতারের টাইমে তোমার সামনে অনেক খাবার আছে, এখন তুমি জাস্ট 10 রকমের খাবার মধ্যে 4 রকমের খাবার খাইলা, বাকিগুলো খাইতে পারলা না। এটার কারণ কি? এটার কারণ হলো তোমার উপযোগ পূরণ হয়ে গেছে। তোমার খাবারের যে অভাব,
ওই অভাবটা পূরণ হয়ে গেছে। বাট একটা স্পেসিফিক খাবারের ক্ষেত্রে তোমার সামনে আরও, তুমি বাকিগুলো কেন খেলে না? কারণ তোমার পেটের যে আরও পোর্শনটা আছে, তোমার যে আরও ক্ষুধাটা আছে, ওইটা তুমি অন্য খাবার খেয়ে ফুলফিল করবা। এই জন্য এখানে চাহিদাটা অ্যান্সার হয়নি। ওকে, এরপরে যাচ্ছি। উপযোগ হলো কি? মানসিক ধারণা, অভাব পূরণের ক্ষমতা, উপকারিতা। এটা উপকারিতা না, এটা উপযোগিতা হবে। এটা উপকারিতা না, এটা হলো উপযোগিতা। ওকে, উপযোগ হলো মানসিক ধারণা, ডেফিনেটলি অভাব পূরণ ক্ষমতা, এবং হলো উপযোগিতা, তিনটাই। এরপরে প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কি হয়? একটু আগে দেখছি মোট উপযোগ বাড়ে। প্রান্তিক উপযোগের সমষ্টিকে কি বলা হয়? প্রান্তিক উপযোগের সমষ্টিকে, তার মানে MU, এইটার মানে যে সামিশন আছে, ডেফিনেটলি এটা সামিশন হলো মোট উপযোগ, কারণ আমরা মোট উপযোগ থেকে মাইনাস করে 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 প্রান্তিক উপযোগটা বের করে থাকি। প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ কি? প্রান্তিক উপযোগ হ্রাসের মূল কারণটা হলো ভোগের পরিমাণ বৃদ্ধি। কোনো একটা প্রোডাক্টের ভোগের পরিমাণ বা আমি কতটা কনজিউম করতেছি ওটার পরিমাণ বৃদ্ধি হইলে আমাদের কি হয়? আমাদের মোট উপযোগ হ্রাস পায়। মোট উপযোগ কিসের উপর নির্ভর করে? মোট উপযোগ নির্ভর করে আমাদের পণ্যের চাহিদার উপরে। কিসের উপরে? পণ্যের চাহিদার উপরে মোট উপযোগটা নির্ভর করে থাকে। এরপরে যাচ্ছি, সর্বশেষ একক থেকে কোন উপযোগ পাওয়া যায়? সর্বশেষ একক থেকে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। একদম লাস্টেরটা থেকে আমরা প্রান্তিক উপযোগ পেয়ে থাকি। দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগ কি? দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের সমান হয়। কোনো প্রোডাক্টের দাম তার প্রান্তিক উপযোগের ডিরেক্ট সমান হয়ে থাকে। প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্র কি? মনে রাখবা ডেল্টা টি ইউ ডিভাইড বাই ডেল্টা কিউ। মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা MU ইকুয়াল টু ডেল্টা টি ইউ ডিভাইড বাই ডেল্টা কিউ। এরপরে কখন ভোক্তা অতিরিক্ত এক একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়? যখন হইলো উপযোগ কমে যায়। যখন কি হয়? যখন উপযোগটা কমে যায়। ওকে, এবার আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যদি দুইটা সিকিউ দেখাই, যে দুইটা সিকিউ থেকে তোমাদের এক্সামে হুবহু কমন চলে আসার বড় একটা পসিবিলিটি আছে। দেখো তো, এই যে কোশ্চেনটা আছে, তোমরা যারা যারা বাসায় প্র্যাকটিস করতে চাও তারা এটা দেখে বাসায় প্র্যাকটিস করবে। এখানে কি কি আছে? পরিবর্তক দ্রব্য। একটা দ্রব্যের পরিবর্তে আমি যদি আরেকটা দ্রব্য ইউজ করি, যেমন চায়ের পরিবর্তে আমি যদি কফি ইউজ করি, এটাকে বলবো আমরা পরিবর্তক দ্রব্য। ওকে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। কেন বাম থেকে ডান দিকে? কারণ আমরা চাহিদা রেখা জানি, চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। এখানে খালি ঘরগুলো পূরণ করো। দেখো, আমরা জানি যে মোট উপযোগ, দেখো 10 10, ওকে ফাইন। এবার 18 থেকে যদি 10 বিয়োগ করি, খেয়াল করো, 18 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে এটা এখানে আসবে, তার মানে এখানে 8 হবে। ওকে, 8 হইল। এবার আমাকে বলছে এখানে 6, তার মানে 18-র সাথে কত যোগ করলে, 18-র সাথে কত যোগ করলে এখানে 6 হবে, এটা আমাদেরকে লিখতে হবে। তার মানে আমাদের এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। মনে রাখবা, এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন কলেজের টেস্ট এক্সামে আসে, বিভিন্নবার এইচএসসি পরীক্ষায় হুবহু এই ক্যাটাগরির কোশ্চেন আসে। তাই অলওয়েজ এই ক্যাটাগরির কোশ্চেনগুলোকে অ্যান্সার করার ট্রাই করবা। প্লাস এখানে আমাদের আরেকটা জিনিস আসতে পারে, AU, এটাও দিয়ে দিতে পারে। এটা হলো অ্যাভারেজ ইউটিলিটি। ওকে, উপযোগ। সো এটা থেকেও আমাদের অ্যান্সার করতে হবে। আমি তোমাদেরকে এটা বলতে পারো একটা টাস্ক দিচ্ছি, যারা যারা বাসায় প্র্যাকটিস করতে চাও তারা এই কোশ্চেনটা প্র্যাকটিস করে ফেলবা। তাহলে তোমরা বুঝতে পারবা যে আলটিমেটলি তোমার এই চ্যাপ্টার প্রিপারেশন কেমন। আমি যে তোমাদেরকে ক্লাসের স্টার্টিংয়েই বলছি, অর্থনীতি প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের 30 মার্কের প্রশ্ন আসবে। 10 মার্ক এই টাইপের কোশ্চেন, 10 মার্ক আসবে স্থিতিস্থাপকতা বা ঢাল থেকে, আর 10 মার্ক আসবে বাজার ভারসাম্য থেকে। ওকে, এর পরের ক্যাটাগরি সিকিউ হলো চাহিদা সমীকরণ থেকে, যে চাহিদা সমীকরণের আমাদের যে পুরো বিষয়টা আছে, এই যে আর স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, চাহিদা সমীকরণ, তার মানে তোমার নিজের মতো করে তুমি চাহিদা সমীকরণটাকে ব্যবহার করবা, মান বের করবা, চিত্র আঁকবা। ওকে, সো আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে এভারেজে তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ পড়াইলাম, এমসিকিউর পাশাপাশি তোমাদেরকে কয়েকটা সিকিউ কমপ্লিট করাইছি, প্লাস তোমাদেরকে এই চ্যাপ্টারের স্থিতিস্থাপকতা, ঢাল, তারপর হলো বাজার ভারসাম্য, পুরো টপিকগুলো বুঝিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমাদের থিওরি আসবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী চ্যাপ্টারে।